একটা কোট মনে পড়ছে আমার। আজকের ভিডিওটা শুরু করব উইথ এ কাপল অফ কোট ফ্রম আ বুক কল্ড হ্যামলেট অ্যান্ড বেকারসন। এই যে আমি দেখাচ্ছি বইটা, এইটা আমার টিচারের অটোবায়োগ্রাফি, অগস্ত্য বোয়াল, তার অটোবায়োগ্রাফি। এইখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে ল্যাটিন আমেরিকাতে, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, এই দুটো দেশে বিশেষ করে একটা মানে মুভমেন্ট হয়েছিল যেটাকে বলা হয় লিবারেশন থিওলজি। সেই লিবারেশন থিওলজিটা আসলে একটা যে চার্চ নামক যে প্রতিষ্ঠান, তার বিপরীতে দাঁড়িয়ে এরা আর একটা সংগঠন তৈরি করলো, কিছু ফাদার, কিছু প্রিস্টস। এরা কিন্তু ওই চিরাচরিত প্রচলিত সেই অপ্রেসিভ চার্চের পার্ট নয়। হিস্ট্রিতে যেমন দেখেছি এবং কারেন্টলিও যেমন তাদের অপ্রেসিভ সাসপিশিয়াস রোল আমরা দেখি, সেই রকম কিন্তু নয়। এরা লিবারেশন থিওলজি হচ্ছে একটা সম্পূর্ণ অন্য স্কুল অফ থিওলজি, যারা কিন্তু খ্রিশ্চান। এরা ল্যাটিন আমেরিকাতে যখন ডিকটেটরশিপের এগেনস্টে ফাইট চলছে, ব্রাজিলে, আর্জেন্টিনাতে, আমরা দেখেছি যে বহু এইরকম প্রিস্টস, খ্রিশ্চান প্রিস্ট, লিবারেশন থিওলজিস্ট, তারা আইদার মিসিং অর মার্ডার্ড। কাজে ধর্মের যে একটা প্রোগ্রেসিভ পলিটিক্যাল প্রো পিপল রোল আছে, সেটাকে কিন্তু ডিনাই করার কোনো সাধ্য কারণ নেই। গিরিশবাবু যখন বলছেন ভারতবর্ষের মর্মেই হচ্ছে ধর্ম, তার মানেটা আমাদের বুঝে নিতে হচ্ছে যে শ্রীচৈতন্য তার ইন্টারভেনশন, স্পিরিচুয়াল ইন্টারভেনশন, কিন্তু একটা পলিটিক্যাল গোলকে অ্যাচিভ করছে, একটা সোশ্যাল সিস্টেমকে কোয়েশ্চেন করে দিচ্ছে, কাস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কবিরও তাই প্রিস্ট কালচারকে ভাঙবার চেষ্টা করছে, যেমন জিসাস ক্রাইস্ট চেষ্টা করেছিলেন, প্রিস্ট কালচারকে ভাঙবার চেষ্টা করেছিলেন। এবং যারা যারা এই সমস্ত অথরিটিকে চ্যালেঞ্জ করছেন, যারা যারা সোশ্যাল সিস্টেমকে হিউম্যানাইজ করতে যাচ্ছেন, যে সমস্ত ধর্মজগতের মানুষরা, সেটা চৈতন্য হোক, বিবেকানন্দ হোক, তাদের স্পেস কিন্তু আমাদের সমাজে নেই। আমাদের এখানকার সো কল্ড ইংলিশ স্পিকিং ইন্টেলেকচুয়ালরা, ওয়েস্টার্নাইজড ইন্টেলেকচুয়ালরা এদেরকে খুব একটা স্পেস দেন না। অথচ এরা কিন্তু রেভলিউশনারি ইন দ্য সেন্স যে এরা পলিটিক্স এবং স্পিরিচুয়ালিটিকে একদম এক করে দিয়েছে, অ্যাজ ইফ মিল্ক অ্যান্ড ইটস হোয়াইটনেস। আমি তো কালো দুধ চিন্তা করতে পারি না, দুধ চিন্তা করলে সাদা ভাব এসে যায়, বোধহয় সম্ভবত আগের ভিডিওতে আমি বলেছি। এরা পলিটিক্স এবং স্পিরিচুয়ালিটিকে এমনভাবে পরিপূরক একটা জায়গায় এনেছেন, যেটার প্রপার ইভ্যালুয়েশন, যথার্থ মূল্যায়ন আমাদের দেশের বামপন্থীরা করেনি। আজকে যখন এদেরকে সেকু মাকু বলে লোকেরা গালাগালি দেয়, তখন এদের খুব গায়ে লাগে, কারণ এরা তো সংখ্যালঘু তত্ত্বেও বিশ্বাস করে না। বাংলাদেশে হিন্দু নিধন হলে চুপ, এইখানে আবার মুসলমানদের ইনস্টিগেট করার জন্য গরুর মাংস খাচ্ছে চার মাথায় দাঁড়িয়ে, চোর খেতে কিন্তু পারবে না। ফলে এই যে সিলেক্টিভ সেকুলারিজম, যে আমি সংখ্যালঘুর ফাইট নিয়ে, সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলবো, সেটা এখানে সংখ্যালঘু মুসলমান, ওখানে সংখ্যালঘু হিন্দু, সেটাও একটা যুক্তি হতে পারত। কিন্তু এরা এমন একটা অবস্থান নেয়, যে অবস্থান প্রতিবেশী রাষ্ট্রে যখন হিন্দু ছেলেকে মেরে ঝুলিয়ে দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, বা প্রতিবেশী রাষ্ট্রে যখন কোনো একজন প্রিস্ট, সে যেই হোক, আই ডোন্ট লাইক ইসকন, কিন্তু ঘটনা হচ্ছে যে তাদের একজন সন্ন্যাসীকে কিন্তু বাংলাদেশে আটকে রাখা হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে কোনো প্রোটেস্ট নেই। এটা কিন্তু বামপন্থীদের এই যে দুর্বলতা, এই যে অবস্থানগত কারচুপি বা দুর্বলতা, যাই বলেন, কোনটা ঠিক আমি জানি না, যার রেজাল্ট হচ্ছে এরা সেকুমাকু
আখ্যাটা পেয়েছে। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা মা যে ধর্মীয় সহিষ্ণুতা দেখিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ একজন মুসলমানের কাছে দীক্ষা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলাম ধর্মাচরণ করেছেন। দক্ষিণেশ্বরের টেম্পলে, দক্ষিণেশ্বরের মন্দিরে তখন তিনি পুরোহিত। এটা যে কত বড় রেভলিউশনারি, মানে আজকের যুগেও এটা অসম্ভব। আজকের যুগেও কোনো একটা পুরোহিতের পক্ষে মন্দিরে থাকতে থাকতে এরকম ঘর থেকে সব দেবদেবীর ছবি সরিয়ে দিয়ে ইসলাম সাধনা করা, এটা সম্ভব না। তিনি করে দেখিয়ে দিলেন। তারপর তিনি বললেন যত মত তত পথ। বিবেকানন্দ এডিসনকে বলছেন যে পাহাড়ের উপরে উঠলে তুমি দেখতে পাবে, এডিসন যিনি বাল্ব আবিষ্কার করেছেন, বিজ্ঞানী এডিসন, থমাস আলভা এডিসন, তাকে বিবেকানন্দ বলছেন পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবে, সেখানে পাহাড়ের চূড়ায় উঠে একবার দেখো মিস্টার এডিসন, দেখবে পাহাড়ে ওঠার অনেক রাস্তা আছে। তো এই যে প্লুরালিটি, এই যে বহুত্ববাদ এবং সহিষ্ণুতা পাশাপাশি কিভাবে কাল্টিভেট করতে হয় আমাদের জীবনচর্যায়, সেটা তো শ্রীরামকৃষ্ণ দেখিয়ে গেলেন, সেটা তো বিবেকানন্দ দেখিয়ে গেলেন, সেটা তো সারদা মা দেখিয়ে গেলেন। আমি শরতেরও মা, আমজাদেরও মা। আমরা বামপন্থীরা কি তাদের ইভ্যালুয়েট করেছি? কতটা স্পেস দিয়েছি তাদেরকে আমাদের পলিটিক্সে? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এবং বামপন্থীদের দ্বারা উত্তর দিতে হবে, এবং তারা যদি উত্তর না দিতে পারে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে নিশ্চিতভাবেই। কারণ ভারতবর্ষে বলে নয়, ধর্মের একটা প্রোগ্রেসিভ রোল যখন ধর্ম প্রতিষ্ঠানের বাইরে চলে আসছে, প্রতিষ্ঠানের বাইরে যখন মানুষ আধ্যাত্মিকতাকে অনুশীলন করছে, তখন সে প্রায়শই রাজনৈতিক হয়ে উঠছে। এবং এই যে যোগে থাকা, অদ্বৈত বোধে থাকা, এই সবগুলোই কিন্তু মার্কেট ফান্ডামেন্টালিজমের এখন ডাইরেক্টলি বিরোধিতা করে। সেই জন্য মার্কেট ফান্ডামেন্টালিজম কখনোই কনসিয়াসলি এই ধরনের স্পিরিচুয়াল কাল্টদের, এই ধরনের ধর্মের যে সনাতনী সংজ্ঞা আমাদের ভারতবর্ষে থেকেছে, হিন্দু নামটা তো অনেক পরে এসছে, এটা সবাই জানেন হিন্দু নামের উৎপত্তি কোথায়। বেদেও কোথাও হিন্দু শব্দটা নেই, এবং উপনিষদেও তো স্বাভাবিকভাবেই নেই, এবং রামায়ণ মহাভারতেও নেই। রঙ্গনাথানন্দজি তো পরিষ্কার বলেইছেন তার সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি গ্রন্থে, স্বামী রঙ্গনাথানন্দজি, যিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট ছিলেন, তিনি তো বলেইছিলেন যে হিন্দুরা গীতাকে তাদের ধর্মগ্রন্থ বলে ক্লেম করতে পারে না, কারণ গীতা যখন বলা হলো, বা গীতার উপদেশ যখন যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন, তখন কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম ছিল না। ফলে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের লোকেদেরকে উদ্দেশ্য করে গীতা বলা হয়নি। গীতা আসলে ব্রডার হিউম্যানিটি, মানে মানব সমাজের উদ্দেশ্যে বলা হয়েছিল, সেখানে ধর্মের ব্যাপারটা নেই। তো রঙ্গনাথানন্দজি তো এটাও বলেছেন যে মার্কসের রেলেভেন্স সেই সময় একটা কনটেক্সটে ছিল, সেই জন্যই সেটা ইভলভ করেছিল। তা এতটা উদারতা বামপন্থীরা আধ্যাত্মিকবাদীদের কাছে দেখাতে পারেন না কেন, এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে কিন্তু। এবং যদি এই প্রশ্নে যদি তারা আত্মসমীক্ষা না করে, তাহলে তারা হারিয়ে যেতে বাধ্য। আমি একটা কোট করি, A fascist is someone who prohibits you from expressing your thoughts. A Nazi is someone who prohibits you from thinking. ফাদার ওয়াতালা বলে একজন লিবারেশন থিওলজিস্ট বলছেন আমার মাস্টারমশাইকে, যে একজন ফ্যাসিস্ট তোমার মত প্রকাশ করতে দেবে না, তোমার চিন্তাকে প্রকাশ করতে দেবে না, আর যে নাজি সে তোমাকে চিন্তাই করতে দেবে না। আপনাদের সবাইকে একবার ভেবে দেখতে অনুরোধ করছি, ঠিক এর আগে আমরা যে সরকারের অধীনে থেকেছি, তাদেরকে আমি ফ্যাসিস্ট বলবো না নাজি বলবো, এই প্রশ্নটা আমি আমার শ্রোতাদেরকে করছি।